তাহলে একটা জিনিস খুব ভালো করে খেয়াল করছি আমরা 2024-এর প্রশ্নপত্রটা থেকে আমরা দেখছি যে কোন গ্রুপে কি এইটা উপরে মেনশন করা নাও থাকতে পারে, কোন গ্রুপে কোন মামলা এইটা উপরে মেনশন করা নাও থাকতে পারে। আপনাকে প্রশ্ন পড়ে বুঝতে হবে যে আসলে এইটা কি মামলা আসছে, এটা সিভিল আসছে নাকি ক্রিমিনাল আসছে নাকি রিট আসছে, এটা মামলা পইরা বুঝতে হবে। আর আগে আমরা গ্রুপের ভিতরেই উপরে সংক্ষেপে লেখা থাকতো সিভিল, ক্রিমিনাল, রিট লেখা থাকতো, কিন্তু 2024-এ দেখলাম এরকম লেখা থাকে না। হ্যাঁ, ঠিক আছে। তার মানে প্রশ্ন বোঝাটা জরুরি। ওই যেটা গ্রুপ এতে সিভিল থাকে ওখানে কিন্তু রিটও দিয়ে দিতে পারে, আবার যেখানে গ্রুপ বিতে ক্রিমিনাল থাকে ওখানে রিট দিয়ে দিতে পারে, আর যেখানে গ্রুপ সিতে রিট থাকে ওখানে রিট না থাকে আপনার সিভিলও দিতে পারে। সুতরাং যদি উপরে গ্রুপ লেখা না থাকে, গ্রুপের সুনির্দিষ্ট মামলার রেফারেন্স ঠিক মতো দেওয়া না থাকে, তাহলে সেক্ষেত্রে আপনাকে প্রশ্ন বুঝে তারপরে কিন্তু আপনার এই বিষয়গুলো বুঝতে হবে। তাহলে তার মানে প্রশ্নটা বোঝা আগে জরুরি। তাহলে আগে আমরা একটা মামলা পড়ি। এটা 2006 সালের ফেব্রুয়ারি মাসের 11 তারিখে এই মামলাটা এসেছিল। আবার ঠিক সেম মামলাই 2013 সালে এবং 2017 সালে এসেছিল, সেম। তার মানে হলো মামলার মূল ফ্যাক্টটা ঠিকই থাকবে, একটু খালি ঘুরায় গাড়াইয়া চেঞ্জ করে দিবে বা একটু বড় করে দিবে। হ্যাঁ, তো মূল ফ্যাক্টটা ঠিকই থাকবে। এই জন্য প্রশ্নের প্রথম 5টা সেন্টেন্স এবং শেষের 5টা সেন্টেন্স যদি ভালো করে বোঝা যায় তাহলে আপনি মামলাটা বুঝতে পারবেন যে এটা মামলার প্রকৃতিটা কী, আর মামলার পার্টিগুলি কী, মামলার নাম কী, মানে 99% বুঝতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা একটা মামলা পড়ি, তারপরে আমরা আগাই। তাহলে 2006 সালের ফেব্রুয়ারি মাসের 11 তারিখে হাইকোর্ট পারমিশন পরীক্ষার লিখিত পরীক্ষায় এই প্রশ্নটা এসেছিল। আমরা পড়ি ওইটা। রহিম ফাইল্ড আ স্যুট ফর ডিক্লারেশন অফ টাইটেল অ্যান্ড প্রেড ফর অ্যান ইনজাংশন এগেনস্ট ফরিদ। ফরিদ ক্লেইমড দ্য প্রপার্টি বাই ওয়ে অফ ইনহেরিটেন্স। On the other hand, Farid claimed the same by way of purchase from the co-sharer of Rohim. The joint district judge dismissed the suit. Joint district judge dismissed the suit on the ground that Rohim was the witness on the sale deed executed in favor of Farid regarding the self-same property. Draft a memorandum of appeal before the Supreme Court of Bangladesh High Court Division. দেখেন এখানে প্রশ্নে কিন্তু বইলাই দিছে এটা মেমোরেন্ডাম অফ আপিল তৈরি করার জন্য। তো এখনকার প্রশ্নে অনেক সময় এটা বইলে দেওয়া থাকে না, বলে যে ড্রাফট আ প্রপার অ্যাপ্লিকেশন বিফোর দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ হাইকোর্ট ডিভিশন লেখা থাকে। তাহলে তখন কিন্তু আপনাকে প্রশ্ন পড়ে বুঝতে হবে যে এটা সিভিল আপিল নাকি সিভিল রিভিশন, নাকি এর মধ্যে ওই যে স্টে পিটিশন চাইছে নাকি স্ট্যাটাসকো পিটিশন চাইছে। এটা প্রশ্ন অনেক সময় লাস্টে বইলে দেওয়া থাকবে না, আপনাকে প্রশ্ন পড়ে বুঝতে হবে। তাহলে প্রশ্ন বোঝাটা কিন্তু অত্যন্ত জরুরি। ঠিক একই রকমের প্রশ্ন আসছে 2013 এবং 2017-তে। তাইলে আমরা এইটাও পড়ি। দেখেন এখানে পুরোপুরি নাম দিয়েছিল। হ্যাঁ, রহিম ফাইল্ড এ স্যুট ফর ডিক্লারেশন অফ টাইটেল। আর এখানে দেখেন 2013 এবং 2017-তে আসছে ক্যাপিটাল এ ইনস্টিটিউটে স্যুট এগেনস্ট বি। একই জিনিস না? একই জিনিস। এখানে অক্ষর দিয়ে দিছে আর এখানে হলো নাম দিয়ে দিছে। ক্লিয়ার? আবার এমন হইতে পারে বর্তমানে এরকম কোশ্চেন হইতে পারে হাইকোর্টের প্র্যাকটিক্যাল যে মামলা মোকদ্দমাগুলি হয় সিভিল আপিল, ওই মামলাগুলির ফ্যাক্টও দিয়ে দিতে পারে, একদম প্র্যাকটিক্যাল মামলার ফ্যাক্টও দিয়ে দিতে পারে। বুঝতে পারছেন কথাটা? তাহলে 2013 এবং 2017-র কোশ্চেনটাও আমরা পড়ি। ক্যাপিটাল এ ইনস্টিটিউট আ স্যুট এগেনস্ট বি ইন দ্য ফার্স্ট কোর্ট অফ জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ ঢাকা প্রেইং ফর ডিক্লারেশন অফ টাইটেল টু স্যুট প্রপার্টি। দেখেন এখানেও প্রেড ফর ইনজাংশন এগেনস্ট ফরিদ। হ্যাঁ, ঢাকা praying for declaration of title to suit property. A claimed the suit property by way of inheritance. দেখেন এই যে এখানেও লেখা আছে by way of inheritance. On the other hand, B claimed the same by way of purchase
from one of the co-sharers of A. The joint districts are dismissed the suit on the ground that A was the attesting witness to the deed of transfer executed in favor of B. দেখেন এই একই রকম লেখা আছে, সেম লেখা আছে। In respect of the same property, draft a memorandum of appeal for presentation to the High Court Division of the Bangladesh Supreme Court. ক্লিয়ার হলো কথাটা? তাইলে আমরা এইটা ড্রাফট কীভাবে হবে, তাহলে আমরা এটা বুঝতে পারলাম যে এইটা সিভিল আপিল। হ্যাঁ, সিভিল এবং ডিস্ট্রিক্ট জজ মামলাটা খারিজ করছে, ডিসমিস করছে, তাহলে মামলাটা খারিজ করছে। আর যদি ডিক্রিট লেখা থাকতো, মামলাটা বাদীর পক্ষে ডিক্রি দিছে, তখন বিবাদী পক্ষ আপিল করত। আমার কথা বুঝতেছেন কিনা? আপিলেন্ট হবে এ, এখানে বাদী আপিলেন্ট হবে, বাদীর মামলাটা খারিজ করছে। এইভাবে বুঝবেন যে বাদী আপিলেন্ট, বাদী তো এও হতে পারে, কোনো নামও হতে পারে। বুঝবেন যে বাদী আপিলেন্ট, বাদী আপিলকারী হবে। এখন বাদী যদি নাম হয় নাম দিয়ে দিবেন, আর যদি নাম না হয় নাম না দিবেন। দেখেন এখানে আর একটা বিষয় যে সেটা হলো, এখন যখন আপনি ড্রাফটিং করবেন, অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 লিখলেন, ক্যাপিটাল লেটার আন্ডারলাইন, মার্জিন থেকে এই মার্জিনে এই যে 2 ইঞ্চি রাখবেন। তাহলে আমি চলে যাই। হ্যাঁ, ওকে। তাহলে আমি কালকে আপনাকে ফোন দিয়ে আসবেন, আপনি সমস্ত সব কিছু। হ্যাঁ, এই যে আপনি এই যে মার্জিন এখানে 2 ইঞ্চি রাখবেন, এই মার্জিনে রাখবেন এইটার 2 ইঞ্চি, আর উপরে রাখবেন 3 ইঞ্চি, আর নিচে রাখবেন 1 ইঞ্চি। এই মাপের বাইরে যাবেন না, কিন্তু একটা লাইন আছে বা একটা শব্দ আছে অন্য পৃষ্ঠায় চলে যাবে, কারণ এখানে 1 ইঞ্চি এখানে খালি রাখা লাগবে। হ্যাঁ, এখানে 2 ইঞ্চি আর এখানে হলো 3 ইঞ্চি খালি রাখবেন। আর খাতা বাস করবেন না, প্র্যাকটিস করতে করতে খাতা বাস করা লাগে না, ঠিক আছে? তাইলে এই দিকে কত ইঞ্চি রাখবেন? ধরেন এইটি খাতা 2 ইঞ্চি রাখবেন, উপরে কত ইঞ্চি রাখবেন? 3 ইঞ্চি। আর এই দিকে কত ইঞ্চি রাখবেন? 1 ইঞ্চি। দেখেন এই যে দেখেন এই যে কম্পিউটার কি নিচে এর বাইরে যায়? নিচে কি আসে? দেখেন এই যে নিচে আসে কম্পিউটার, নিচে আসে কম্পিউটার, এই যে এতটুকু ফাঁকা সে রাখবেই। হ্যাঁ, কথা বুঝছেন? তাহলে আমরা তো এখান থেকেই শিখতে পারি। এটা টিচার লাগবে কেন? পরীক্ষার হল থেকে বাইরে বলে কি যে এইটা তো কোচিংয়ে শেখানো হয় না। আরে অনেক জিনিস তো আউট নলেজের ব্যাপার। উপরে দেখেন যে কত খালি রাখছে। হ্যাঁ, এখান থেকেই বুঝতে হবে যে উত্তরপত্রের খাতাটা উপরে 2 ইঞ্চি খালি রাখা লাগবে, 3 ইঞ্চি খালি রাখা লাগবে, আর বামে রাখা লাগবে 2 ইঞ্চি। হ্যাঁ, আর 18 লাইন লিখতে হবে ভিতরে। হ্যাঁ, কয়েকবার প্র্যাকটিস করলে আর গুণা লাগে না, এমনি আপনি 18 লাইন লিখতে পারবেন। তাহলে বোঝা গেল কথাটা? প্রতি পেজে 18 করে লাইন আছে, 18 লাইন। এগুলি গুণা লাগে না। অনেকে দেখি এমনি এমনি গুণা, এই গুণার টাইম আছে। আপনি প্র্যাকটিস করলে অটোমেটিক 18-19 লাইন হয়ে যাবে, 20-25 লাইন হবে না। তাহলে আমরা এখন শুরু করি। তাহলে অ্যান্সার টু দ্য কোশ্চেন নাম্বার 1 থাকলে 1 দিবেন, আন্ডারলাইন। ডিস্ট্রিক্ট ঢাকা, এখানে যদি ঢাকা লেখা থাকে ঢাকা দিবেন, যদি ঝিনাইদহ লেখা থাকে ঝিনাইদহ দিবেন। এখানে কোশ্চেনে যা লেখা থাকবে তাই দিবেন, ঠিক আছে? তারপর আন্ডারলাইন ক্যাপিটাল লেটার ইন দ্য সুপ্রিম কোর্ট অফ বাংলাদেশ, ক্যাপিটাল লেটার, মাঝখানে হাইকোর্ট ডিভিশন, ক্যাপিটাল লেটার, সিভিল অ্যাপিলেট জুরিসডিকশন, হোল ফার্স্ট ব্র্যাকেট ক্যাপিটাল লেটার। বোঝা গেল? তারপরে প্রথম আটটা সেন্টেন্স ক্যাপিটাল লেটার, এটা মনে রাখবেন। মেমোরেন্ডাম অফ আপিল ফ্রম অরিজিনাল ডিগ্রি ক্যাপিটাল লেটার, এটা কিন্তু মার্জিন থেকে। এই দেখেন লেখাই দিছে, এটা কি মার্জিন থেকে না? তাহলে এইটা আবার টিচারের শিখান লাগবে কেন? হ্যাঁ, ফার্স্ট আপিল টেন্ডার নাম্বার ... এই সালগুলো কোশ্চেন থেকে বুঝে দিবেন। হ্যাঁ, আর এই যে তারপরে আন্ডারলাইন ফার্স্ট আপিল নম্বর ... এখানে একটা কাল্পনিক একটা নাম্বার বসাই দিবেন, আর সালগুলি প্রশ্ন থেকে বুঝে দিবেন। তারপর ইন দ্য ম্যাটার অফ ক্যাপিটাল লেটার, তারপর যেহেতু ওখানে রহিম লেখা আছে, রহিম লিখবেন বাদীর মামলা ডিসমিস করছে, তাহলে রহিম লিখবেন। তারপর এখানে দেখেন একটা ঠিকানা দিছে, আপনি একটা ঠিকানা দিবেন না, এখানে পার্মানেন্ট অ্যাড্রেসটা দিছে, পার্মানেন্ট অ্যাড্রেসও দিবেন, প্রেজেন্ট অ্যাড্রেসও কাল্পনিক একটা প্রেজেন্ট অ্যাড্রেস দিয়ে দিবেন। কি বলছি বুঝছেন? কেন বলেন দেখি? কোর্ট তো প্রেজেন্ট অ্যাড্রেসও সমন নোটিশ পাঠায়, পার্মানেন্ট অ্যাড্রেসও পাঠায়। প্রেজেন্ট অ্যাড্রেসে যদি না দেন তাহলে কোর্ট কোথায় পাঠাবে? হ্যাঁ, তারপরে প্লেনটিভ হাইফেন, এখানে অবলিক দিছে না, এখন আর অবলিক দিবেন না। প্লেনটিভ হাইফেন অ্যাপিলেন্ট আন্ডারলাইন, ভার্সাস ক্যাপিটাল লেটার, তারপরে ফরিদ হলো কি ওই যে বিবাদী ছিল,